হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বলতে পারবো না আমি ভালো আছি, কারণ তোমরা আমার গলার ভয়েস অলরেডি বুঝেই গেছো পেয়ে যে আমি সুস্থ নেই। জ্বর গায়ে নিয়ে 102 জ্বর, সাথে প্রচন্ড ঠান্ডা লেগেছে, তারপরেও ঘটনা শেয়ার করছি। কারণ আমি জানি তোমরা দূর দূরান্ত থেকে অনেকেই আমার খুব আপন, যারা রাতের গল্প না শুনিয়ে বা রাতের গল্প না শুনে বা ঘটনা না শুনে তোমরা ঘুমাও না। তোমাদের জন্য আজকে আমি ঘটনা নিয়ে আসলাম। তাহলে চলো, বেশি কথা বলে সময় নষ্ট করব না। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও। এবার চলো আমরা ঘটনায় যাই। আচ্ছা, এই ঘটনাটা আমাদের আসে হচ্ছে মধ্যম গ্রাম থেকে। আমাদের এর আগেও কিন্তু মধ্যম গ্রাম থেকে প্রচুর ঘটনা পাই। আজকের ঘটনাটাও তোমরা শোনো, আশা করি ভয়ের সাথে সাথে বহু কিছু শেখার আছে, শিখতে পারবে। প্রথম বলি, আজকে আমাদের ঘটনাটা রূপা অধিকারী ঘটনাটা শেয়ার করে। রূপা বলে, দিদি ভাই, আমি তোমার নিয়মিত শ্রোতা, আমি তোমাকে কমেন্টও করি। আজকে আমি তোমাকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার নিজের মামার একটা জীবনে কোথাও গিয়ে একটা মানুষের হয় না কিছু কিছু জিনিস দেখবে আমাদের না কোনোভাবে আমরা সেখান থেকে এড়িয়ে যেতে পারি না, আমাদের জীবনে একটা ছাপ ফেলে দেয়। আজকে রূপার মামার জীবনের একটি ঘটনা বলবো, যে ঘটনাটা পুরো পরিবারটাকে না লন্ডভন্ড করে দিয়েছিল। পুরো পরিবারটাকে লন্ডভন্ড করে দেয়। দেখো, প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে যাদের এরকম অনেক সমস্যা থাকে। আজকেই একজন ক্লায়েন্ট এসছে, যার গায়ে সমানে বলে চুলকায়, এমন ভাবে চুলকায় সারা শরীরে, মনে হয় কেউ যেন একটা বেত বা কঞ্চি চাবুক দিয়ে মেরেছে। এরকম ভাবে লাল হয়ে সরু 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 দাগ পড়ে যায়। আমি তার ফটোও দেখলাম সেই দাগের, কিন্তু যেটা আমি বুঝলাম এটা কোনো অ্যালার্জি না। প্রচুর ডাক্তার করেছে, প্রচুর ডাক্তার, একটা তার কন্যা সন্তান, তার মেয়েই হচ্ছে সবকিছু, হাজবেন্ডও নেই ওনার। তো সেখানে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম, অ্যাকচুয়ালিও ওটা কিন্তু কোনো রকম অ্যালার্জি থেকে না, ওটা ক্ষতি করা হয়েছে। ঠিক আছে, ক্ষতি করে জিনিস পাঠানো হয়েছে। এরকম বহু ক্লায়েন্ট আমার কাছে আসে যাদের ব্যক্তিগতভাবে অনেক সমস্যা থাকে লাইফে। আজকে রূপার যে ঘটনাটা বলবো তার মামার। রূপা আমার কাছে এসেছিল বিগত 7-8 মাস আগে। রূপা আমাকে বলেছিল, দিদি ভাই তুমি ঘটনাটা কিন্তু নির্দ্বিধায় শেয়ার করতে পারো, কারণ এখানে কোনো মিথ্যে নেই, পুরোটাই সত্যি, এটা অনেকের জীবনে এরম হতে পারে। তো ঘটনাটা কি আমি তোমাদের বলি। রূপা বলে, মধ্যম গ্রামে একটি কোনো জায়গায় সেখানে একটা বাড়ি কেনে রূপার মামা দীর্ঘ ছোট্টবেলা দিয়ে যেখানে যেরকম পেরেছে জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য কাজ করেছে। আমরা যেরকম প্রথমেই তো কেউ আর উঁচু জায়গায় কোনো পোস্টে কাজ পেয়ে যায় না। অনেকেই ছোট ছোট কাজ থেকে শুরু করে, তার জীবনের এক্সপিরিয়েন্স করতে করতে একটা সময় গিয়ে সে একটা জায়গায় তার খাটনির পরিশ্রমে সে যায়। রূপা বলে, দিদি ভাই, আমার মামা ছোটবেলায় একটা দোকানে কাজ করতো। তারপর সেই দোকানে প্রায় 3-4 বছর কাজ করার পর তার একটা অভিজ্ঞতা হয়। তারপর কলকাতায় একটা বড় রেস্টুরেন্টে আমার মামা চাকরি পায়, ওখানে বেশ মোটা টাকা স্যালারি পেত। ওখান থেকে তারপর আস্তে আস্তে আমার মামা নিজের একটা হোটেল খোলে। সেই হোটেলে নিজেই সেফ, নিজে রান্না করতো, রমিয়ে হোটেলটা চলতো। সেই হোটেলটাও 8 বছর টানা চলার পর হঠাৎ করে যখন মধ্যম গ্রামে এই বাড়িটা কিনলো, তখন দেখলো বাড়িতে ঢোকার পরে পরে মামা মামি তাদের একটি মেয়ে, কন্যা সন্তান। ঢোকার পর সেই বাড়িটা কিনে গিয়েও প্রবেশ করে, বাড়িতে আমাদের নেমন্তন্ন করে, আশেপাশের লোকজন, মামার রিলেটিভস, মামির বাড়ি থেকে সবাই আসে। ওখানে পুজো পার্বণ করে গিয়েও প্রবেশ করে বাড়িতে ঢোকার পরেই দেখলো অদ্ভুতভাবে কিছু লক্ষণ। যেরকম মামার মেয়েটা ওই বাড়িতে যাবার পরেই ওর না শুধু শরীর খারাপ লেগে থাকতো, একদিন ভালো তো 1 সপ্তাহ বিছানা দিয়ে উঠতে পারে না, পড়াশোনা আস্তে আস্তে সব যেন পিছিয়ে যাচ্ছে। মামি হঠাৎ আজকে বলে পায়ে ব্যথা, কালকে বলে কোমরে ব্যথা, পরশুদিন বলে ঘাড়ে লেগেছে। এবার এগুলো তো আগে ছিল না, আগে যেখানে থাকতো সেখানে এসব ছিল না।
ওই নতুন বাড়িটায় যাবার পর থেকে এই জিনিসগুলো কিন্তু শুরু হয়। তাও তারা ভাবছে যে একটা নতুন জায়গায় এসছি, হয়তো আমাদের কাজকর্ম বেশি হয়ে যাচ্ছে, হয়তো অনেক জায়গা শ্যুট করতে দেরি হয়, এরকম তারা ভেবে ভেবে বিগত 1.5 বছর ওই বাড়িতে কাটায়। 1.5 বছর কাটানোর পর ওর মধ্যেই কিন্তু ওই 1.5 বছরের মধ্যে মামার যে নিজের রেস্টুরেন্ট ছিল কলকাতায়, সেই রেস্টুরেন্টটা কিন্তু আস্তে 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 বন্ধর দিকে চলে যায়। একটা কাস্টমার নেই, যাও কোনো কাস্টমার আসে মানে কিছুক্ষণ বসলো, হয়তো খেতে এলো অনেক কিছু, কিন্তু একটা কফি খেয়ে বা একটা চা খেয়ে চলে গেল, সেরকম অর্থে কোনো ইনকাম হচ্ছে না। যদি ইনকাম না হয় সেখানে কারিগর রাখবে কোথা দিয়ে? কারিগরও রাখতে পারছে না। একটা কারিগর, দুটো কারিগর দিয়ে একটা কি বড় রেস্টুরেন্ট চালানো সম্ভব? তোমরাই বলো, কখনোই না। তার মধ্যেও মামা যতটা পারে নিজেই পরিশ্রম করে, কারণ এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, মামা তো চেষ্টা করলেও কারিগর বাড়াতে পারছে না, কারণ মামার তো আর্থিক দিকটা আস্তে 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 অবনতির দিকে যাচ্ছে, উন্নতি হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে মামা তো ইচ্ছা করলেও কোনো কাস্টমার রাখতে পারছে না, এদিকে মানে কাস্টমার না, সরি, কোনো কারিগর রাখতে পারছে না, এদিকে কাস্টমারও আসে না। একটার পর একটা নানা রকম অফার দিতে থাকে, যেহেতু এখন কম্পিটিটিভ মার্কেট আমরা সবাই জানি। একটা কম্বো সেট, খাবার, এই এই ভ্যালেন্টাইন ডেতে এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, এরকম করে নানা রকম অফার দিতে থাকে যাতে কাস্টমার আসে, আকর্ষণ করে। তাও কিছু হয় না, খুব জোর 1 দিন 1.5 দিন বিক্রি হয়, তারপর আবার যেই কি সেই। এবার ঘটনাটা ঘটলো বাড়িতে। বাড়িতে যে মামার একটিমাত্র মেয়ে, বোন, ও একদিন ভয় পায়। কি করে ভয় পায়? যখন ছাদ থেকে সন্ধ্যাবেলা জামা কাপড় নিয়ে, গরমের সময়, গরমকাল নামছে, তো একটু গরমের সময় না দেখবে অনেকটা সময় পর্যন্ত দিনের আলো থাকে। শীতের সময় যেরকম 5টা না বাজতে বাজতে চারপাশে দেখো অন্ধকার হয়ে গেছে, গরমের সময় 6:30 7টার সময়ও বাইরে কিন্তু দেখবে আলো থাকে দিনের মতো। তো ও নিয়ে নামছে, হঠাৎ করে কে যেন ওকে পেছন দিয়ে মানে জামাটা টেনে ধরে। ছাদে যখন ও ছাদ থেকে নামছে, নিচে সিঁড়ির ওখানে ও জামাটা কেউ টেনে ধরে বলে যে তোরা এখান থেকে চলে যা। এই কথাটা বলে একটা মহিলা কণ্ঠ, কোনো মেয়ে না, একটা ভারী মহিলা কণ্ঠ। ও রীতিমতো এটা শুনে ও ওখান থেকে মানে কোনো রকমের 2-3টে সিঁড়ি অতিক্রম করে নিচে এসে মায়ের কাছে যায়। তখন ওর মা মানে মামি মানে জামা কাপড় ছেড়ে পুজো দিতে যাবে, সন্ধ্যা দিতে যাবে। তখন এসে বলছে, মা মা আমি না, মা আমাকে না, মানে ও বলতে পারছে না আমি না, আমাকে না। তখন মামি বলছে, কি হয়েছে বলতো? আমি আমাকে না, কি হয়েছে? তখন ও বলে কাঁদতে কাঁদতে যে মা এরকম আমি জামা কাপড় নিয়ে আসছিলাম, উপর থেকে না জানো তো আমাকে পেছন দিক দিয়ে কেউ যেন মানে জামাটা ধরে টানছিল, আর পেছন দিক দিয়ে যেন কেউ আমাকে বলে, আমি দেখতে পারিনি, আমার এত সাহস হয়নি, আমাকে বলে তোরা এখান থেকে চলে যা, তোরা এখানে কেন আছিস, এই কথাটা বলে। তখন মামি বলছে কি যে আরে না না, এসব কি, তুই এত বছর ধরে রয়েছি, প্রায় 2 বছর হতে যাচ্ছে, 1.5 বছর অতিক্রম করে 2 বছরের দিকে যাচ্ছে। তো মামি তখন বলে যে আরে না, তোর এসব মনের ভুল, ওইসব কিছু না, কি আছে তোকে বলবে এরকম, হাট। কেউ হয়তো বাইরে কথা বলছিল ছাদে ছাদে, গরমের সময় তো সবাই বিকেল হলে ছাদে, এখন আমরা উপরে হাঁটাহাঁটি করি, রাস্তায় ধুলো বালির জন্য সবাই ছাদেই হাঁটে, বলছে কেউ হয়তো কথা বলেছে, সেটা তোর ওরকম মনে হয়েছে। তো ওর পর থেকে মামি তো এটা গ্রাহ্য করেনি, গুরুত্ব দেয়নি, মামাকেও বলেনি। কিন্তু মামার মেয়ে, ওর সাথে ঘটেছে তো, যার সাথে ঘটনা ঘটে সেই ভালো জানে যে কি ঘটছে। ও না ভেতরে 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 না মানে নিজে নিজে ওই জিনিসটা ফিল করতো। কেউ যেন ওকে দেখা দিত, কেউ যেন ওকে বলতো যে তোরা এখানে কেন আছিস, এখান দিয়ে চলে যা, এরকম। আর বাড়িতে না কোনো কারণে ওকে যদি কেউ লাখ টাকাও দেয়, ও মানে যদি মামা মামি বাইরে যেত, তাহলে বোন কোনোভাবে একা বাড়িতে থাকতো না। বোন বলতো যে আমি পড়ার ওখানে চলে যাব, যেই দিনকে তোমরা বাইরে যাবে সেদিন আমার কোচিং ক্লাস থাকবে, সেদিন বেরোবে। ও চলে যেত পড়ার ওখানে, ওর মা ফোন করতো মামি, তারপর ও কোচিং ক্লাস থেকে আসতো। ও কোচিং ক্লাস তো বন্ধ করে স্যার চলে যেত, যেখানে পড়তে যেত সেখানে ব্যাচ হতো। ও কি করতো, ওখান দিয়ে বেরিয়ে
আসার সময় রাস্তায় একটা মন্দির পড়তো, রাধাকৃষ্ণর মন্দির। ওই মন্দিরে ও ব্যাগ নিয়ে বসে থাকতো মন্দিরের ভেতরে। অনেকেই বলতো যে কি হলো, তুমি বাড়ি যাবে না, এখানে বসে আছো? ও বলতো হ্যাঁ, বাড়িতে কেউ নেই, আমার কাছে চাবি নেই। তাদেরকে এরকম বলতো চাবি নেই, আসলে পরে মা বাবা ফোন করলে যাব। কিন্তু ও ভয়তে দূরে দূরে থাকতো, মানে বাড়িতে ও আসবে না, বুঝতে পেরেছো? এরকম করে কাটলো আরো 2 বছর, প্রায় 3.5-4 বছর ওখানে কাটার পর হঠাৎ মানে বাড়িতে নানা রকম ভাবে অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ডকলাপ শুরু হলো। যেরকম রাতের বেলা ছাদে কেউ থাম 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 করে লাফানোর শব্দ। এই শব্দগুলো শুধু কিন্তু বোন পেত না, মামা মামিও কিন্তু পরে 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 সময় যত অতিক্রম হচ্ছে মামা মামিও কিন্তু শব্দগুলো শুনতে পাচ্ছে। ঠিক আছে, আওয়াজ হতো। তারপরে কোনো রকমে মামি বলতো যে আচ্ছা, মামাকে বলতো দেখেছো ছাদে কিরকম কেউ লাফানোর আওয়াজ হচ্ছে না? মামাও কিন্তু বুঝতো, কিন্তু মামার তখন আর কিছু করার নেই, কারণ মামা তো জীবনের প্রতিটা মুহূর্তে যা আয় করেছে সব সঞ্চয়ের টাকা দিয়ে ওই বাড়িটা কিনে ফেলেছে। এবার ওখানে যদি কোনো রকম কিছু অভিজ্ঞতা তারা বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই, কারণ তারা ওখান থেকে বেরোতেই পারবে না, যাবে কোথায়? একদিকে রেস্টুরেন্টেও মানে এমন অবস্থা, মানে রেস্টুরেন্ট বন্ধ হবে হবে এইরকম মুখে তখন আমার সাথে এই রূপা অধিকারী বোন যোগাযোগ করেছিল। তার মামার মুখ থেকে আমি সর্বস্ব ঘটনা শুনি। তার মামার মুখ থেকে যখন আমি বলেছিলাম যে আপনারা আমাকে আপনাদের যে বাড়ি কিনেছেন সেই বাড়ির একদম ছাদ থেকে শুরু করে একদম নিচের ফ্রন্ট বাড়ির গেট থেকে শুরু করে পুরো বাড়ির আওতা যতটা আছে বাউন্ডারি পুরোটা আমাকে পাঠান একটা ভিডিও করে। আমাকে যখন পাঠায় তখন আমি প্রথমেই দেখলাম ওনারা যেই জিনিসটা 4 বছর থেকে বুঝতে পারিনি। আমি মামাকে বললাম যে আচ্ছা, আপনারা যখন বাড়িটা কিনেছিলেন বাড়িটা কি কমপ্লিট ছিল? তখন বললো হ্যাঁ কমপ্লিট ছিল, আর পেছন দিকে একটা ছোট ঘর ছিল, এমনি একটা ঘর করা। তো সবাই মানে মামা মামি বলেছিল যে একটা তো বাড়ি করা, কিন্তু পেছনে ঘরটা কিসের জন্য, গরু টরু থাকতো? তখন বলেছিল যে না, ওই ঘরটা এমনি করা হয়েছিল, যারা বিক্রি করেছে তারা ওই ঘরটার বিষয়ে কিছু বেশি উল্লেখ করেনি। তখন আমি বললাম যে একটু খোঁজ নিয়ে দেখেন তো আপনার এই বাড়িতে কেউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি। তখন তো ওরা মানে শুনে না সবাই বলছে যে না না, তাহলে পরে তো যার বাড়ি ছিল সে তো ভালো মতো আমাদের সাথে একটা বাড়ি বিক্রি করার সময় হয় না, মানে যতক্ষণ তুমি বিক্রি না করছো তোমার সাথে খুব ভালো গল্প কথা একদম নিজের মতো করে বলছে, আমার সাথে তো খুব ভালোভাবে কথা বলেছে, ওরকম ধরনের মানুষ না যে কিছু চেপে রাখবে, না না ওরম কোনো ব্যাপার না। আমি বললাম ঠিক আছে ওরম কোনো ব্যাপার না, কিন্তু আমি যেটা দেখছি আমি সেটা বলছি, আপনি একটু খবর নিয়ে দেখেন তো। তখন বললো ঠিক আছে। যাই হোক, ওনারা না বিগত একটা সপ্তাহ আমি অপেক্ষায় ছিলাম যে ওনারা কি ওনাদের তরফ থেকে রেসপন্স করে, কিন্তু ওনারা একটা সপ্তাহ আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি, কোনো রেসপন্স করেনি। রূপা একদিন আমাকে বলল দিদি ভাই আসলে আমার মামা হয়তো কাজ করাবে, দেরি হবে কদিন। হ্যাঁ, আমি রূপাকে বললাম ঠিক আছে, কিন্তু কিছু রেসপন্স তো দেবে যে বাড়িতে ওনারা কিছু জিজ্ঞেস করেছে কিনা, কিছু সত্যি আমি যেটা দেখছি সেটা সত্যি কিনা। আমি তো আমার জানি 100% শিওর, আমি তো ভুল দেখবো না। তো বললো ঠিক আছে, মামা বলবে তোমায়। তো তার মামা আমাকে 1 সপ্তাহ কোনো রকম কোনো যোগাযোগ করেনি। হঠাৎ একদিন রূপা আমাকে ফোন করলো। তখন আমি ওই 11টা দিয়ে তোমাদের দেখবে 1 ঘন্টা করে 12টা অবধি কল অ্যাটেন্ড করতাম, আমার 92 নাম্বারটা ছিল আগের পুরনো নাম্বার। তো রূপা ফোন করে আমাকে বলল দিদি ভাই আমি মামার বাড়িতে এসছি, তুমি মামির সাথে একটু কথা বলো তো। আমি বললাম দাও। যখন দিল তার মামি তখন বলছে যে আসলে আমার হাজবেন্ড কি মুখ নিয়ে আপনার সাথে কথা বলবে, 1 সপ্তাহ আপনার সাথে কোনো যোগাযোগ করেনি, ও নিজেকে নিজে খুব খারাপ মনে করছে, বলছে না ম্যাডামের সাথে কি করে কথা বলবো, ম্যাডাম হয়তো খারাপ ভাববে বা কিছু। অ্যাকচুয়ালিও ওইখানে সত্যি সত্যি একটা মেয়ে ছিল, সে সুসাইড করেছিল।
তখন আমি বললাম যে হ্যাঁ, আমার প্রিটেন্ড করা জিনিস তো কখনো ভুল হতে পারে না, আমি তো ভুল হতেই পারি না। তখন বলল যে ওই যে পেছনে যে ঘরটা ছিল, অ্যাকচুয়ালিও যারা বিক্রি করেছে তারা খুব অল্প দিন ছিল বাড়িতে। অ্যাকচুয়ালি বাড়িটা তাদেরও না, বাড়িটা ওনারা কিনেছিল একজনের কাছ দিয়ে। যার কাছ থেকে কিনেছিল সে মা আর মেয়ে থাকতো, মা আর মেয়েটা ছিল একটু মেন্টালি পেশার বলছি পেশেন্ট, মেন্টালি পেশেন্ট। মানে ওর মানসিক ভারসাম্য একটুখানি দুর্বল ছিল মেয়েটা, মানে যেটাকে আমরা বলি পাগল বা পাগলি বাংলা চলতি কথায়। তো ওই মেয়েটা বাড়িতে মায়ের সাথে থাকতো না, মাকে যখন তখন এটা ছুঁড়ে মারতো ওটা ছুঁড়ে মারতো এসব করতো বলে তার মা পেছনে একটা ঘর করে দিয়েছিল। ওখানে কিছু লোকজন সবাইকে ডেকে বলে, তারা বলে যে তুমি তো এরকম করলে ওর সাথে থাকতে পারো না কখন, এই এখন দিনকালের যা অবস্থা চারপাশে আমরা পেপার নিউজে শুনতে পাচ্ছি যে মেয়েকে মেরে ফেলেছে, বাবা ছেলেকে মেরে ফেলেছে, ছেলে মাকে কুপিয়ে দিয়েছে, এরকম তো নানা রকম ঘটনা আমরা শুনতেই পারি। তো সেই ভয়তে পাড়ার লোক ডেকে পাড়ার লোকের মতামতে সে মেয়েকে একটা পেছনে ছোট ঘর করে দিয়েছিল। মেয়ে ওই ঘরটার মধ্যে থাকতো, ওই মা খাবারও ওই ঘরটায় দিয়ে আসতো। ওই ঘরেই কিন্তু মেয়েটা অ্যাকচুয়ালি সুসাইড করে, কারণ মেয়েটার মানসিক ভারসাম্যহীন ছিল, ওর মাথা ঠিক ছিল না। মেয়েটা কিন্তু অল্প বয়সের একটা মেয়ে ছিল, পাগলের মতো থাকতো, চুল ফুল আঁচড়াতো না, দিনের পর দিন স্নান করতো না। ওর মাটা চিকিৎসা করেছে ডাক্তারের, কিন্তু অ্যাকচুয়ালিও ওই মেয়েটারও চিকিৎসা ডাক্তারের ছিল না। ওই মেয়েটারও মধ্যে শরীরে কোনো জিনিস আসতো যেটা পরে লোকে বলেছে, কিন্তু ওর মাটা ওই মেয়েটার ওসব না, মানে অনেকে আছে না এসব গ্রাহ্য করে না, যে ও হচ্ছে হচ্ছে না না ও ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। অনেক জিনিস আছে যেগুলো দিনের পর দিন মানুষ ডাক্তার দেখিয়েও ঠিক হয় না। সায়েন্স কখনো তোমাকে বলবে না। অনেক ডাক্তারও কিন্তু আছে যারা বলে যে অ্যাকচুয়ালি আপনার কি হচ্ছে বুঝতেই পারছি না, এটা তো এই রোগের সিমটম না। ওনারা কিন্তু বলতে পারে না যে আপনি গিয়ে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক কোনো ওঝার সাথে আপনি কন্ট্যাক্ট করুন, ওনারাও বলতে পারে না। কিন্তু ওনারাও বোঝে যে ওষুধে ঠিক হবার না, ওষুধে ঠিক হবে না, ডাক্তাররাও কিন্তু বোঝে, কিন্তু বলতে পারে না। ওই যে একটা হিংস দিয়ে দেয়, আপনার মনে হচ্ছে এই রোগটা এই রোগের না, আপনি একটুখানি এগুলো করেন দেখেন, একটা গাছাড়া গাছাড়া ভাব। তখনই বাড়ির লোককে বুঝে নিতে হয় যে ডাক্তারের পাশাপাশি আমরা অন্যরকম ট্রিটমেন্টও করাই, হতে পারে যেটা ডাক্তারের ট্রিটমেন্টে ঠিক হবার না। তো তার মা ডাক্তারি করে গেছে, আদার্স কিচ্ছু কোনো সময় যায়নি। পাড়ার লোক পরে যেটা মামা মামি বলে, পাড়ার লোক ওই ভদ্রমহিলাকে অনেকে বলেছে যে মেয়েটাকে একটুখানি কোনো ওঝা বাড়ি নিয়ে যাও, কোনো গুণিন নিয়ে এসে তোমার বাড়িটা দেখাও। সে তো কিছু করেনি। মেয়েটা যখন সুসাইড করার পর সেই ভদ্রমহিলাকে রাতের বেলা ঘুমাতে দিত না, কোনো মতে ঘুমাতে দিত না। একটাই কথা বলতো, তুই আমাকে চিকিৎসা করিসনি, তুই আমার সাথে খুব খারাপ করেছিস, তোর জন্য আমি মরেছি, স্বপ্ন দিত ওই মেয়েটা তার মাকে। তারপরে বাধ্য হয়ে সে ওই যার কাছ থেকে এই রূপার মামা বাড়িটা কেনে তাকে বিক্রি করে দেয়। এবার তারা আবার কি, যখন বাড়িটা নেয় তারা সবকিছু জেনে নিয়েছিল, তারা জানে আমরা তো থাকবো না, তারা ওখানে বিগত 6-7 মাস ছিল, তারা জানে আমরা এখানে থাকবো না। তারা এরকম ভাবেই কিনেছিল, কারণ তাদের মেয়ে জামাই সব বাইরে, সব ওরা বাইরে কাজ করে, বাইরে থাকে, তারা চলে যাবে, তারা বাড়িটা কম পয়সায় পেয়েছিল। ওই মুহূর্তে ওই মহিলার ওখান থেকে বেরোনো খুব দরকার ছিল, মানে যার মেয়ে সুসাইড করেছিল। তার জন্য উনি কি করে, মানে খুব কম টাকায় বাড়িটা ওই ভদ্রলোককে দিয়ে চলে যায়, যার কাছ থেকে রূপার মামা মামি বাড়িটা কেনে। কিন্তু রূপার মামা মামি খুব দামে কিনেছিল বাড়িটা, খুব দামে, তার অনেক কম টাকা ওই মহিলার কাছ থেকে ওই লোকটা বাড়িটা কেনে। এবার ওই লোকটাও কিন্তু এগুলো জানতো, কেউ কাউকে বলেনি। এদিকে কি, রূপার মামা যখন বাড়ি কেনে, এবার কি হয় বলতো, এখন একটা জিনিস খুব ভালো করে শুনবে, তাহলে তোমরাও একমত হবে। দেখবে তুমি একটা কোনো জায়গায় হয়তো কিছু একটা কিনতে গেছো, গাড়ি বাড়ি কিছু, ধরো ওখানে তোমার যেই বাড়িতে তুমি গেছো সেই বাড়ির লোকের সাথে হয়তো 2-4 জনের ব্যবহার খুব খারাপ। তো
তোমাকে দেখবে কান ভাঙচি দেবে, তোমাকে বলবে না নেবেন না, এই বাড়িতে মেয়ে বিয়ে দেবেন না। ধর সম্বন্ধ দেখতে গেছো, ভালো কিন্তু পাত্র বা পাত্রী ভালো, ভাঙিয়ে দেবে। রূপার মামা কি ভেবেছে এত কম দামে আমি পাচ্ছি, রূপার মামার কাছে ওই বাড়িটা অনেক কম দাম এই মূল্যে, কিন্তু ওই লোকটা কিনেছিল ওই মহিলার কাছ থেকে অনেক বেশি দাম দিয়ে, না একদম কম দাম দিয়ে। তো ভেবেছে যে না আমি লোককে বেশি বলবো না, লোককে বেশি বললে পারে লোকে তো ভাঙচি দেবে, নিতে পারবো না। ওর জন্য রূপার মামা কি করে, চুপে চাপে সেই লোকের সাথে, লোক বলেছে দেখুন 5 কান করবেন না, আপনাকে আমি খুব কম মূল্যে দিয়ে দিচ্ছি, এখানে অনেকেই স্থানীয় লোক নেবে বলেছিল, আমি তাদের সাথে যোগাযোগ করিনি, আপনাকে দিচ্ছি, আপনি বাড়িটায় থাকবেন, খুব ভালো বাড়ি, এত কম মূল্যে, এত বড় জমি জায়গা, পেছনে আম গাছ, নারকেল গাছ, আমের সময় আম খাবেন, নারকেলের সময় নারকেল হবে, 12 মাস নারকেল হয়, সবেদা গাছ, মানে এইসব না দেখবে যাদের বাড়িঘর নেই, যারা ভাড়া বাড়িতে থাকে দীর্ঘ বছর, তারা যদি এরকম কোনো বাড়ি পায় না, তাদের একটা স্বপ্ন থাকে আমার বাড়িতেও আমি 2টো গাছ লাগাবো, আমার বাড়িতেও আম গাছ থাকবে, জাম গাছ থাকবে। যখন দেখছে একটা ফলন্ত বাড়ি, ফলন্ত গাছপালা, যখন বলছে বাড়ির মালিক যে 10 জনকে আপনার কানাকানি করতে হবে না, আপনি কম করে দিচ্ছি, আপনি বাড়িটা নিয়ে নেন, এরকম বাড়ি পাবেন না। কেন বলেন তো, পাড়ার লোকই নেবে বলেছিল, আপনাকে যদি জানতে পারে যে আপনাকে দিচ্ছি কম দামে, ওদের দিচ্ছি না, তাহলে পরে বাড়িটা বিক্রি করতে দেবে না, বুঝতে পারছেন, পাটি পাটি দাঁড়িয়ে যাবে। এইসব এইসব মিথ্যে কথা বলে মামাকে বাড়িটা গছিয়ে দিয়েছে। আর মামাও ভেবেছে এখন তো মানুষজন মানুষের ভালো দেখতে পারে না, বেকার ওখানে লোক যখন চাইছে, তাহলে পারে ঠিকই তো, বেকার 5 কান করে কি লাভ, আমি চুপে চাপে নিয়ে নি বলে সে কি করে নিয়ে নেয়। এই যে নিয়ে নেয়, আর এই নিয়ে নেওয়াটাই হয়ে গেছে কাল। লাস্টে আমি যখন জিনিস দিয়ে পাঠাই, ওনারা তখন বাড়িতে 4 কোণে ঝোলাতে দিয়েছিলাম, জিনিস ঝোলায় বাড়িতে পুঁততে দিই, বাড়ি পোতার পর বাড়িতে তো ওই ভয় লাগা, নানা রকম ছাবা দেখা, ছাদে আওয়াজ, এই সব জিনিসগুলো বন্ধ হয়। কিন্তু সবকিছু জেনে কখনোই দেখবে মানুষ সেখানে বসবাস করতে পারে না। সবকিছু জানার পর, যে তুমি একটা বাড়িতে গেলে, গিয়ে ভাবলে যে ভালো, তারপর যদি জানো যে এখানে কোনো রকম মানে পেত আত্মার বসবাস, এখানে খারাপ কিছু আছে, সেখানে তুমি থাকতে পারবে? কখনোই তুমি থাকতে পারবে না। তখন তার মামা বলে যে আপনি ম্যাডাম আমাকে এরকম কিছু করে দেন যাতে আমি বাড়িটা বিক্রি করতে পারি, যা দাম পেয়েছি আমি তাতেই বিক্রি করবো, যদি আমার তাতে 10,000 লসও হয় হোক, আমি যেন বাড়িটা বিক্রি করে মেয়েকে নিয়ে বউকে নিয়ে ওখান থেকে বেরোতে পারি। কারণ এর মাঝখানে দাদা ভাইয়ের রেস্টুরেন্ট কলকাতায় খুব খারাপ একটা জায়গায় চলে যায়, খুবই খারাপ একটা জায়গায়। মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়, মেয়ে মেয়ে পুরো মানে বিছানায় পড়া, ওনার বউ মানে মামির একটা সাইড পুরো পড়ে যায়। মানে ওনার ওই বাড়িতে গিয়ে ভালো তো কিছু হয়নি, খারাপের থেকেও খারাপ যত দিন যাচ্ছে আস্তে 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 হচ্ছে। মামি সেই কোনো রকমের লাঠি ধরে, সিঁড়ি ধরে, দেয়াল ধরে হেঁটে হেঁটে কাজ করতো। মেয়েটা কোনো রকমে মানে ওই পড়াশোনা চালাতে হবে, কোনো রকমে স্কুলে যাওয়া, মানে সে একদম মানে একটা ভরা ভরা সংসার, পুরো পুরো শেষ, পুরো শেষ। তারপরে লাস্টে আমি যখন ওই বাড়িতে কাজ করে দিলাম, আমি বললাম যান, আপনার বাড়ি পার্টি আসলে পারে, বেশি দরাদরি দামাদামি লোভে পড়বেন না, যা দামের মধ্যে পাবেন আপনার সুবিধা বুঝে লোভ করবেন না, বিক্রি করে দেবেন, নাহলে এই বাড়ি বিক্রি হবে না। অনেক কষ্টে ওই বাড়ি লাস্টে পার্টি একটা ওনারা পান, অনেক লোক আসে চলে যায়, আসে চলে যায়। তবে আমি বলেছিলাম যে আপনি যাকেই দেবেন বলে দেবেন সত্যিটা, বলে বিক্রি করবেন। বলছে না বলে দিলে ম্যাডাম কেউ নেবে না, এরকম কি কেউ নিতে চায়? আমাকে বললে আমি নিতাম। আমি বললাম ভুল করছেন, আমি তো কাটিয়ে দিয়েছি, আপনি বলে দেবেন কিছু নেই। তা ওনারা বলেছিল যে আমরা বলে দিয়েছি, এখন জানি না ওনারা বলেছেন কি বলেননি, কিন্তু ওনার বাড়ি 5 মাসের মাথায়, আমি 3 মাস বলেছিলাম, আর 2 মাস এক্সট্রা টাইম লাগে, 5 মাসের মাথায় হয়ে যায়। কিন্তু যেই পার্টির সাথে কথা হয়েছিল 3 মাসের মধ্যে, সেই পার্টি কিন্তু 5 মাস পর নেয় সেই বাড়ি। যাই হোক, আজকে আমাদের এইটাই ছিল ঘটনা। চলো এবার আমরা
কমেন্ট পড়ি, কমেন্ট পড়ে আজকের মতো এখানে আমি ঘটনাটা শেষ করব। কারণ তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সাথে কথা বলছি, কাট কাট হচ্ছে কিছু জায়গায়, এত কাশছি এইগুলো না সরি, এইগুলো পুরো ব্যথা, দেখেছো কিরকম ফুলে ফুলে রয়েছে, টনসিল ফুলেছে, কালকে হয়েছে এগুলো সব, বুঝেছো? কালকে বাইরে বললাম না, সারাটা দিন বাইরে ছিলাম। আর তোমরা অনেকেই একদম সঠিক উত্তর দিয়েছো, কোয়েল মল্লিক, তবে মল্লিক না, নাম ছিল কোয়েল। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আর অনেকে কিন্তু সেখানে নামও তোমরা সঠিক বলেছো, অনেকেই নাম বলেছো সঠিক, অনেকে নাম বলেছো সঠিক। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই দেখেছিলে, এক্ষুনি ফোন এসেছিল, কাট করলাম। আমি একটি বাড়িতে গেছিলাম, একটি ভাইয়ের আমি কাজ করেছিলাম, মানে 8 বছর ধরে সে ভাই বাড়ি থেকে বেরোয় না। কাজ করার পর কিন্তু সে ভাই বাড়ির বাইরে বেরোয়, এখন অনেক ভালো আছে, আগের থেকে অনেক বেটার আছে। দেন আমি বলেছিলাম, ভাইটি সবসময় বলতো কালী মায়ের পুজো করার জন্য, জয় মা, মায়ের পুজো করার জন্য বলতো। এবার দেখো তাদের আর্থিক অবস্থা সেরকম ভাবে ভালো ছিল না। হ্যাঁ, আমি তো বাড়িতে গেছি, দেখেছি, তার বাবা যথেষ্ট পরিশ্রমী মানুষ, এবার যতটা পারবে ততটা তো করবে। একটা কালী পুজো বললেও তো একটু বড় করেই করতে লাগে, বাড়িতে যেহেতু অনুষ্ঠিত হবে একটি পুজো। সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, ওনারা পাচ্ছিল না, আমি বলেছিলাম যে আপনি পুজোটা করুন, মায়ের দামটা, মায়ের তো মূল্য কখনোই হয় না, তবে পুজোর জন্য তো মায়ের মূর্তি আনবেন, প্রতিমাকে যা নেবে দাম আমি দেব। তা আজকে কথা হয়েছে, ওনারা 19 তারিখ অমাবস্যা, তোমার ডিসেম্বরের 19 তারিখে যে অমাবস্যা আছে, অমাবস্যায় কালী পুজো করছে বাড়িতে। তাই মায়ের মূল্যটা, মায়ের মূল্য তো বলা ভুল, কেন মায়ের কোনো দাম হয় না, যদিও মূর্তির দাম, সেটা আমি সম্পূর্ণ দিয়েছি। যে আমাকে অনেক করে তারা বলেছে যে অবশ্যই ম্যাডাম আপনি আসবেন, আমি যদি যাই তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, না গেলেও আমি ওখানে যারা আছে বোন ভাই, আমি বলেছি যে আমাকে একটু ভিডিও করে মায়ের একটু ফটো পাঠিও, মানে মায়ের যে মূর্তি আনবে আনলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। সত্যি খুব নিজেকে ধন্য মনে হচ্ছে যে একটা বাড়িতে পুজো করতে পারছিল না, ওনারা অনেক বলে করছেন, আর মাকে আমি দিতে পেরেছি পুজোর জন্য। আমার খুব খুব ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো শুনে, কারণ সেই মানুষটা অনেক কষ্টে একটু এদিক থেকে ওই দিক থেকে সবার কাছ দিয়ে তুলে আর কি পুজোটা করছেন। তো আমি ওনাকে অনেক আগেই বলেছিলাম আপনি পুজো করেন, ছেলে যখন বারবার বলছে, স্বপ্ন দেখাচ্ছে, মা বলছে আমাকে বাড়িতে পুজো কর, ভিটেতে আন, আপনি পুজো করেন, যা দাম হবে মায়ের আমি দেবো। তো উনি বলেছেন 3000 টাকা, আমি 3001 টাকা আজকে পাঠিয়ে দিয়েছি। চলো এবার কমেন্ট পড়ি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা অনেকেই কিন্তু হসপিটালের নামও ঠিক বলেছো, কিন্তু আমি এখানে বলছি না। প্রথম আমাদের কমেন্ট করেছো বনানী কর্মকার দিদি ভাই, বিদিশা সরকার, একদম সঠিক। তারপরে মায়া রয়, তারপরে সৌমিক সরকার, তারপর কমেন্ট করেছো কৃষ্ণ দাস, তারপরে চিরঞ্জিত পাল, তারপর কমেন্ট করেছো আবারও কৃষ্ণ দাস, তারপরে মৌ চক্রবর্তী, আচ্ছা, মুয়া পল, নীলিমা সিংহ বং হিন্দু হেসেল, তারপর কমেন্ট করেছো শিপ্রা মাঝি, তারপরে কমেন্ট করেছো পিন্টু ঘোষ, প্রিন্স রাবণ, সুদীপ্ত ব্যানার্জি, ববিতা, কাজল সাহা, প্রদীপ দাস, ববিতা, প্রদীপ দাস, সন্তুর দুনিয়া বোন, তারপরে সন্দীপ পাসোয়ান, তারপর কমেন্ট করেছো বিএস বর্ণালী, না বিএস স্বর্ণালী, আচ্ছা, তারপর কমেন্ট করেছো, 1 মিনিট একটুখানি নামটা আমার মনে হচ্ছে কিছু মিস্টেক হচ্ছে, সুপার সাইন এন্টারপ্রাইজ, আচ্ছা সুপার সাইন এন্টারপ্রাইজ, উনি কমেন্ট করেছেন, আচ্ছা। তারপরে অনুপম বিশ্বাস, ভাস্কর অধিকারী ভাই, চৈতালি রয়, ডিএসএস বি ফ্যামিলি, তারপরে পূজা দাস, মাম্পি দাস, কিষাণু মান্না, এসদেব রয়, পুলক চক্রবর্তী, বন্দনা দাস দিদিভাই, রীনা চক্রবর্তী, মৌ চক্রবর্তী। আমাদের বাংলাদেশ থেকে মিম একটা বড় কমেন্ট করেছে, একটু কমেন্টটা পড়বো। দিদিভাই, ছেলের বাবাকে নিয়ে খুব অশান্তিতে আছি,
তোমার মুখের কথা শুনলে তো মুখের কথা শুনলে বা তোমার গল্পগুলো শুনলে খুব ভালো লাগে। আর তোমার কাছ থেকে যদি কিছু নিতে পারতাম তাহলে হয়তো ছেলে ও ছেলের বাবাকে নিয়ে যে অশান্তি হচ্ছে সেটা হতো না, দূর হয়ে যেত। কিন্তু সেটা তো সম্ভব না, কারণ তুমি থাকো ইন্ডিয়াতে, আমি থাকি বাংলাদেশে। আর এখন তো তোমাদের সরকার তো ভিসাও দেয় না, কি আক্ষেপ। কিন্তু বাংলাদেশে কিন্তু আমি জিনিস পাঠিয়েছি, বসু, সন্তুর দুনিয়া, তারপরে পুষ্প দত্ত, কৃষ্ণা ধারা, ওয়ান অ্যান্ড অনলি পঞ্চম দা, আচ্ছা ঠিক উত্তর দিয়েছেন একদম। তারপর পুলক চক্রবর্তী পরপর দুটো অভিজ্ঞতা মানে সরি দুটো কমেন্ট করেছো। তারপর সন্তুর দুনিয়া, সন্দীপ পাসওয়ান আবারও কমেন্ট করেছো, তমাল মণ্ডল, তারপরে রূপসা শেঠ, স্বপ্না বাজাল দিদিভাই, সৌমেন মহাপাত্র অনেক দিন পর কমেন্ট করেছেন, একদম ঠিক বলেছেন। আচ্ছা, সুমনা ভট্টাচারিয়া, গীতা দাস, তারপরে কৌশিকী ঘোষ, পিঙ্কি দাস, এসদেব রয়, দত্ত চ্যানেল, সোনালী রয় চৌধুরী, একদম ঠিক বলেছো। তারপরে সুদীপ্ত ব্যানার্জি, শ্রাবণী হাজরা, পাপ্পু দে, সুকন্যা, পুলক চক্রবর্তী, পাপ্পু দে, মৌরয়, মিম কমেন্ট করেছো, প্যান্থার গেমিং বয়টি কমেন্ট করেছো, সুজাতা দাস, মৌমিতা দাস, একদম ঠিক বলেছো। আচ্ছা, সুমনা ভট্টাচারিয়া, তারপর মা মেয়ে, রূপা দে, তারপর বাবন সাহা, উমা ঘোষ, সুদীপ অনেক দিন পর উমা ঘোষ তুমি কমেন্ট করলে, তারপর সুদীপ কমেন্ট করেছো, আবারও সুমনা ভট্টাচারিয়া কমেন্ট করেছো, বলেছো নামটা মনে হয় কোয়েল মল্লিক, ওনার বাবা ফেমাস অ্যাক্টর রঞ্জিত মল্লিক, ঠিক বললাম তো সোনা? নিচে আবার শৈলী সাহা বলেছো, একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক। তো চলো এখনের মতো আসবো, সবার নামগুলো পড়ে দিলাম। আর যারা যারা ঠিক বলেছো, অনেকের নাম ঠিক বলেছো, একজন দুজন ভুল বলেছো, এছাড়া সবাই ঠিকই নাম বলেছো। আর বলবেই না বা কেন, তোমাদের দিদিভাই তোমাদের তো প্রশ্নের উত্তরটা রেখেছিল খুব ইজি, তোমরা বুঝে গেছো, তোমরা সবাই খুব ইন্টেলিজেন্ট। তাহলে চলো এখনের মতো আসবো, দেখা হবে তোমাদের সাথে আগামীকাল দুপুর 3টের সময় সোনা কথায়, আর রাতে আমাদের বেঙ্গলি ব্লগার শোনায়। কারণ সোনা কথার ঘটনাটা আমার এডিটিং করা হয়নি, ওটা করা আছে, ওর জন্য বললাম আসবে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু। আর ভগবানের কাছে প্রার্থনা করো যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। টাটা।